গল্পটির প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় পর্ব অলরেডি আমাদের চ্যানেলে আপলোড করা হয়ে গিয়েছে। পর্বগুলো যদি না শুনে থাকেন তবে আপনাদের অনুরোধ করব প্রথমে গিয়ে সেগুলো শুনুন। পর্বগুলোর লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশন বক্সে আর উপরে আই বাটনে দেওয়া রইল। তবে পর্বগুলো শোনা হয়ে গিয়ে থাকলে অন্তিম পর্বে আপনাদের স্বাগত। নমস্কার, আমরা থ্রিল স্টুডিও। তাহলে আর বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। সমরেন্দ্রের বাড়িটা খুব একটা উৎকৃষ্ট পাড়ায় নয়, গলি দর্শগলির ভেতরে একেবারে শেষ প্রান্তে। ঠিকানাটা বিকাশ তালুকদারই দিয়েছিলেন, কিন্তু বাড়ির কাছে যাওয়া যাবে না। নীলের বারণ দূর থেকেই ওকে ফলো করতে হবে। সারাদিনে ও কোথায় যায়, কার কার সঙ্গে কথা বলে, মোটামুটি কী নিয়ে কথাবার্তা তারও হদিস দিতে পারলে আরও বেশি ভালো হয়। ফলে দীপুকে মেকআপ নিতে হয়েছে, হয়তো মাঝে দু একবার চেঞ্জও করতে হতে পারে। ওর গায়ে কালচে সবুজ রঙের হাইনেক অ্যান্ড লং ঝুল পাঞ্জাবি, পাজামা আর গায়ে আঁতেল দাড়ি, কাঁধে পাঞ্জাবি রঙের সাইড ব্যাগ। ব্যাগটার একটা মজা আছে, ঘুরিয়ে নিলেই অন্য রঙ, অন্য ধাঁচের ব্যাগ, আর পকেটে মোবাইল। একমাত্র নীল আর বিকাশ তালুকদার ছাড়া কেউই ওই ফোনে ফোন করবে না, তবে প্রয়োজনে নীল বা বিকাশবাবুর সঙ্গে যোগাযোগ করতে হতে পারে। দীপু ঘড়ি দেখল, সকাল 8:15। বোধহয় একটু তাড়াতাড়ি আসা হয়ে গেছে, কিন্তু সমরেন্দ্রের দৈনিক রুটিন তার জানা নেই। সকালে কখন বের হয় সেটাও তার জানা নেই। হঠাৎ দীপু দেখল ফোল্ডিং ছাতা সাইড ব্যাগে পুড়তে পুড়তে সমরেন্দ্র ঠিক গলির মাঝামাঝিতে এসে পড়েছে। ও উঠে পড়ল। দীপু নিশ্চিন্ত হলো যে সে তাকে সন্দেহ করেনি। সন্দেহ করার কোনো কারণও ছিল না। সমরেন্দ্র মনের দোকান থেকে এক প্যাকেট সিগারেট কিনল। সামান্য দূরেই দাঁড়িয়েছিল দীপু। প্রথমে তার চটকা ভাঙার পালা। সমরেন্দ্র লোকটা মোটেও ইমপ্রেসিভ নয়, তার চেহারায় কি তার পোশাক আশাকে। সিগারেট ধরিয়ে বেশ মৌজ টান দিতে দিতে লোকটা এগিয়ে গেল বড় রাস্তার দিকে। বাস স্টপে যে খানিকক্ষণ দাঁড়ালো। অনেক বাসই এলো, চলেও গেল। সমরেন্দ্র সিগারেটটা শেষ করে অনেকক্ষণ দাঁড়িয়ে রইল। দীপুর মনে হলো লোকটার সম্ভবত যাওয়ার কোনো নির্দিষ্ট জায়গা নেই। এখন হয়তো মনস্থির করতে পারেনি যে কোথায় যাবে। ওর ভাবনাটা শেষ হওয়ার আগেই আরও একবার দীপুকে অবাক করে দিয়ে সমরেন্দ্র ট্যাক্সি স্ট্যান্ডে চলে গেল। স্ট্যান্ডে অনেক গাড়ি দাঁড়িয়েছিল। ড্রাইভারকে কিছু জিজ্ঞাসা করতেই ফট করে একটা ট্যাক্সিতে উঠে বসল। অবশ্য দীপু সজাগই ছিল এবং টাকা কড়িও নিয়েছিল। ঠিক পেছনের গাড়িতেই চেপে বলল যে সামনের গাড়িটাকে অনুসরণ করতে। ইতস্তত ড্রাইভার দীপুর মুখের দিকে তাকাতেই দীপু গম্ভীর হয়ে বলল যে যা বলছে করুন, নইলে লালবাজারে যেতে হবে, আমি পুলিশের লোক। ওই গাড়িতে একজন খুনি বদমাইশ রয়েছে, তাতেই কাজ হলো। লোকটা সমরেন্দ্রের গাড়িকে অনুসরণ করে চলল। লালমোহন সরণি ধরে গাড়িটা চলছিল সোজা দক্ষিণে। অফিস টাইম শুরু হতে চলেছে। একটু একটু করে রাস্তার ভিড়ও বাড়ছিল। মহাত্মা গান্ধী রোড পেরিয়ে আবার জ্যাম। তারপরেই ট্যাক্সি ঢুকে গেল ডান দিকে। এই পাড়াটা দীপু চেনে, ওর ছোটবেলার এক বন্ধু এখানেই থাকতো। দীপু ট্যাক্সিও ডান দিকে ঢুকে পড়ল। খানিকটা এগিয়ে গিয়ে ঘুরে বাঁ দিকেই গাড়িটা থেমে গেল। সমরেন্দ্র নিপাট নিরীহ ভদ্রলোকের মতোই ট্যাক্সি থেকে নেমে পড়ল, কিন্তু গাড়িটা ছাড়ল না। অবশ্য খামার পুকুর থেকে এইটুকু আসার জন্য কেউ ট্যাক্সি ভাড়া করে না, অন্তত সমরেন্দ্রের মতো দাঁড়ালেরা তো নয়। ভাবনাগুলো সরিয়ে দিয়ে ও ট্যাক্সির মধ্যে বসেই সমরেন্দ্রের গতিবিধি লক্ষ্য করছিল। সমরেন্দ্র খুব সম্ভবত কোনো বাড়ি খুঁজছে। হ্যাঁ, তাই। পকেট থেকে এক টুকরো কাগজ বের করে নম্বর মিলিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। দীপুও নেমে পড়ল। আর খানিকটা এগিয়ে গিয়ে ডান দিকে একটা ছোট্ট গলির সামনে এসে জটলা করা কিছু ছেলেকে জিজ্ঞাসা করল। ছেলেগুলো হাত তুলে কিছু নির্দেশ করল। সমরেন্দ্র তারপর গলিতে ঢুকে পড়ল। দীপুও কিছুটা ব্যবধান রেখে এগিয়ে গেল। সমরেন্দ্র থামল একটা বড় সড়ো বাড়ির সামনে। দরজার গায়ে লাগানো ছিল বেল। নপুস করে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। একজন বয়স্ক ভদ্রলোক এসে দরজা খুললেন। কী সব কথাবার্তা হলো তার কিছুই বোঝা গেল না। ভদ্রলোক সমরেন্দ্রকে ভেতরে যেতে বললেন এবং সমরেন্দ্র ঢুকে পড়ল। যাওয়ার আগে যে কাগজে নম্বরটা লিখে এসেছিল সেটা দলা বাঁকিয়ে রাস্তায় ফেলে দিয়ে বাড়ির মধ্যে ঢুকে গেল। দীপু সাধারণ হাঁটাতেই কাগজটার কাছে গিয়ে দাঁড়ালো। পকেট থেকে একটা প্যাকেট বের করলো, সিগারেট ধরালো। তারপর অতি সাবধানে তার হাত থেকে দেশলাইটা পড়ে গেল, যেখানে সমরেন্দ্র ঠিকানাটা ছুঁড়ে ফেলে দিয়েছিল। এদিক ওদিক তীক্ষ্ণ নজর রেখে দেশলাইয়ের সঙ্গে কাগজের মোড়কটা তুলে পকেটে পরে ফেলল। আর তুলতে না তুলতেই ওর মনে পড়ে গেল নীলের সে মূল্যবান উপদেশটি।
তদন্তের কাজে নেমে কখনোই কোনো তুচ্ছতাচ্ছিল্য জিনিসকে অবহেলায় পাশ কাটানো উচিত নয়। ছায় নিজে সোনার টুকরোর থাকলেও কিন্তু আশ্চর্যের কিছু নয়। ও ট্যাক্সিতে ফিরে এলো। দরজা খুলে বসতেই এই প্রথম ড্রাইভারটি বলল, কিছু মিলি বাবুজি? না ভাই, এখন ঠিক বলা যাবে না যে কিছু পেলাম কি পেলাম না। বলেই ও কাগজের মোড়কটা খুলে ফেলল। বাংলায় বড় বড় অক্ষরে লেখা রমেশ চন্দ্র সেনগুপ্ত, 107/6 হানিফ লেন, কলকাতা 16। নিচে একটা ফোন নম্বরে লেখা রয়েছে। দীপুর হঠাৎ কি খেয়াল হলো, ও মোবাইলের নম্বরটা টিপল। বয়স্ক একজন ভদ্রলোকের কণ্ঠস্বর ভেসে এলো। হ্যাঁ, রমেশ সেনগুপ্ত বলছি। আপনি কি বলছেন? আগে আপনি আমাকে চিনবেন না। মিস্টার সমরেন্দ্র ঘোষ, মানে যিনি বাড়িটি কেনাবেচা করছেন, তিনি কি আপনার ওখানে আছেন? উনি কি আপনাকে বলেছিলেন যে উনি আমার কাছে থাকবেন? না, এমন কোনো কথা হয়নি। তবে মিস্টার অমর ঘোষ নামে এক ভদ্রলোক জানালেন যে উনি আপনার ওখানে থাকতে পারেন। হ্যাঁ আছেন, এই নিন কথা বলুন। কয়েক সেকেন্ডের হাত বদলে ইন্টারভ্যাল। একটা হেজে গলার আওয়াজ ভেসে এলো। আপনি কে বলছেন স্যার? টিপিক্যাল হীনমন্য কণ্ঠস্বর। দীপু গলার আওয়াজ খানিকটা গম্ভীর করে বলল, রিলায়েবল সোর্স থেকে খবর পেলাম আপনার কাছে নাকি কসবার দিকে একটি বিশাল বাড়ি বিক্রি হওয়ার খবর আছে। আছে স্যার। কাদের বাড়ি? ফোনে বলা যাবে না, সে অনেক কথা। আপনি কি ওই ব্যাপারে ইন্টারেস্টেড? হ্যাঁ। কিন্তু আপনার রিলায়েবল সোর্সটা কি প্রার্থনা দেবী? উনি ছাড়া তো খবরটা আর কেউ জানেন না। হোঁচট খাওয়ার পালা দীপুর। একমাত্র প্রার্থনা কর ছাড়া আর কেউই জানে না যে কসবার মিস্টার বিশ্বাসের বাড়িটা বিক্রি হবে। এবং সে ঘটনাটা বলছে একজন দালাল, যার নাম সমরেন্দ্র ঘোষ। তার মানে সমরেন্দ্রের সঙ্গে নিশ্চয়ই প্রার্থনার কোনো যোগাযোগ রয়েছে। সেই সব কথা এড়িয়ে বলল, ভুল করছেন সমরবাবু, খবরটা আরও অনেকেই জানে। এনিওয়ে, আমি বাড়িটা কিনতে চাই। দামটামের কথা পরে হবে। কিন্তু স্যার, আমার হাতে আরো অনেক পারচেজার আছে, তাই বলছিলাম। বাজারে মাল থাকলে খদ্দেরের ভিড় তো হবেই। যে বেশি দেবে জিনিসটা তারই হবে। তা তো বটেই, তা তো বটেই। তা আপনার সঙ্গে কোথায় কখন দেখা হবে? আপনি বলুন। তাহলে বরং এখন বাজে বেলা, আপনি 12টার মধ্যে চলে আসুন কসবার ওই বাড়িতে। বাড়ির নাম্বার জানেন তো আশা করি? জানি তো। তাহলে আপনি চলে আসুন, মালকিনও থাকবেন। মালকিন মানে প্রার্থনা দেবী? না, মালকিন হচ্ছেন সুচরিতা বিশ্বাস। প্রার্থনা দেবী ওনার বোনের মেয়ে। তবে সবকিছু তদারকি বা ডিসিশন নেবার মালিক ওই প্রার্থনা দেবী। ওয়েল, আমি 12টায় পৌঁছচ্ছি। ভালো কথা। আপনার নামটা? মির্জা গালিব। লাইনটাও কেটে দিল। অনেক কথা বলা হয়ে গেছে, কিন্তু আবেগের মাথায় সে একটা মস্ত মাপের শায়কের নাম বলে দিল। মনে মনে বলল যে কিছু দোষ নিও না জানাব গালিব, হঠাৎই তোমার নামটা মাথায় এসে গেল, তাই তোমাকে অপমানের জন্য নয়। এরপর ওর সাইড ব্যাগের সম্পত্তিতে হাত বাড়ালো। ড্রাইভারকে বলল, ভাই সাহব, आप सीधा चलिए गाड़िया हाट, उसके बाद आपका गाड़ी में छोड़ दूंगा। আপাতত ওরা সমরেন্দ্রকে কোনো প্রয়োজন নেই। সমরেন্দ্র ধান্দায় বেরিয়েছে। তার হাতে এখন মস্ত বড় একটা বাড়ি বিক্রির দায় চেপেছে। মোটা দাও। কাজটা করতে পারলে কিছু ট্যাক্সি চড়াকি, কয়েক প্যাকেট ক্লাসিক খাওয়াটাও কোনো অপরাধের নয়। কুইক মেকআপের শিক্ষাটাও পেয়েছিল নীলের কাছ থেকে। গাড়িতে বসেই সে তার কাজটা কমপ্লিট করলো। रुकिए रुकिए और देखिए मीटर में कितना आया। হিসেব করে বলতে গিয়ে তাকাতেই ড্রাইভার প্রায় থতমত। साहब आप চিনতে পারছো না? कैसे चीनू? आप तो बिल्कुल दूसरा आदमी बन गया। তাহলে বলছো একটু আগে সেই দেখা ছেলেটা এখন আর নেই? साहब, आपका हाथ बहुत बढ़िया हाथ, बहुत एक्सपर्ट का हाथ। ঠিক আছে, আমি এখানেই ছেড়ে দিই আপনাকে। बाबूजी, अपन चाहे तो हम आपको कस्बा तक ले जा सका। তা জানি, কিন্তু বাইরের মানুষজনের কাছে আমার মেকআপ কতটা গ্রহণযোগ্য সেটাও তো পরীক্ষা করা দরকার। এই নাও তোমার টাকা। আমার যা হয়েছে দিয়ে দিলাম, যদি ভুল হয় তাহলে বলো। नहीं बाबू, रुपया तो सही है। ট্যাক্সি থেকে নামলো কাঁচা পাকা বাবরি চুলের এক রইস মুসলিম ভদ্রলোক। পরনে তার সবুজ রঙের মলমলে রঙের পাঞ্জাবি, আর পরনে কাবলিওয়ালা কাটিংয়ের পাজামা, পায়ে নাগরা, হাতে একটা কালো রঙের ছড়ি। এবার সে একটা অটো নিয়ে নিল। এখানে সব অটোই শেয়ার সিস্টেমে চলে। একা মৌজ করে কোনো অটো নেওয়া যায় না, মিটার ইনভ্যালিড করে রাখা হয়।
কায়স্থপাড়ায় বিশ্বাসদের বাড়ির সামনে যখন পৌঁছলো তখন প্রায় 12:10। এতটা সময় লাগবার কথা নয়। কারা যেন কিসের বিরুদ্ধে চলছে না চলবে না করে মিছিল করতে করতে এগিয়ে চলেছে। ফলে অটোটা আটকেছে, ছাড়া পেয়েই দৌড়। এবং যখন পৌঁছলো তখন ঠিক 12:10। এবারে যে দেবু আগেও এসেছে, না চেনার কোনো কারণ নেই। দরজায় ডান পাশে একটা বেল রয়েছে, বাজালো। টুংটাং শব্দে রেস ছড়িয়ে যাচ্ছে ভেতরে। দ্বিতীয়বার বাজাবার আগেই দরজা খুলে দাঁড়ালো সমরেন্দ্র স্বয়ং। সমরেন্দ্রর বয়স মোটামুটি 50-এর কাছে। এ বাড়িতে আরও 2জন মহিলা আছেন। তাদের সঙ্গে কোনোভাবেই সে অবৈধ সম্পর্কে জড়াতে পারে না, কারণ একজন বয়স্ক মহিলা আর অন্যজন অনেকটাই ছোট। তবে কি এই বাড়ির বিক্রির ব্যাপারে সমরেন্দ্র এই বাড়ির তাৎক্ষণিক মুরব্বী? হলেও হতে পারে। সমরেন্দ্র ওর দিকে খানিকক্ষণ তাকিয়ে থেকে জিজ্ঞাসা করল, আপকাই তো নাম হ্যায়, কি যেন বললেন? হ্যাঁ, এখন মনে হুয়া হয়, মির্জা গালিব। দীপু হাত বাড়িয়ে দিয়ে বলল, না মিস্টার ঘোষ, কষ্ট করে হিন্দি বলার কোনো দরকার নেই, আপনি বাংলাতেই বলুন। যদিও আমার আসলি মেকান লখনৌ, লেকিন আমি ক্যালকাতাতেই বর্ন অ্যান্ড ব্রট আপ। বাংলা আমি বেশ ভালোই বলতে পারি। এসেছিলাম 12 বছর বয়সে, এখন তো উমর হয়েছে অনেক। গুড, ভেরি ভেরি গুড। আমার মশাই ওই হিন্দি মিন্দি একদমই আসে না। তা আসুন, দাঁড়িয়ে দাঁড়িয়ে তো কথা হয় না। আর বটেই তো, চলুন বসা যাক। আগের দিনের বসবার ঘরে নিয়ে গিয়েই বসালো সমরেন্দ্র। আপনাকে দেখে কিন্তু বোঝাই যায় না যে আপনার বয়স 62 হয়ে গিয়েছে। হ্যাঁ, তা তো অনেকেই বলে। অবশ্য ভালো মন্দ খেয়েছেন, তার রেজাল্ট তো আছেই। ছেড়ে দিন সব কথা, কাজের কথায় আসুন। আপনারা এই বাড়িটা বিক্রি করতে চান? আপনি ভুল করছেন, বাড়ি তো বিক্রি করবেন বাড়ির মালকিন। বাদ তো সেই আছে, তাহলে ওনাকেই আসতে বলুন। কিন্তু জানাব, এ বাড়ি যে বিক্রি হবে এই তো বাইরে কেউ যায় না। আপনি জানলেন কেমন করে? আপনাকে তো ফোনেই বলেছি, কেউ না জানলে আমি জানি। তাহলে এবার ডাকুন লেডিগুলোকে। তা ডাকছি, কিন্তু একজনের সঙ্গে তো আপনার কথাবার্তা চলছে। সকালে যে বাড়িতে আপনি গিয়েছিলেন? ভালো কথা, আমি ওই বাড়িতে গেছি সেটাই বা আপনি জানলেন কেমন করে? আর ওই বাড়ির ফোন নাম্বারই বা আপনি পেলেন কোথা থেকে? তীক্ষ্ণ দৃষ্টিতে একবার সমরেন্দ্রকে দেখল। ওর সন্দেহটা জেনুইন, কিন্তু বলা যাবে না যে ওই পরিত্যক্ত কাগজটাই ওকে মিস্টার রমন সেনগুপ্তের ফোন নাম্বারটা জানিয়ে দিয়েছে। দীপু সেই লাইনেই গেল না। ও বলল, দেখুন মিস্টার ঘোষ, এই কলকাতা শহরের আমার 10-12 কিসিমের বিজনেস রয়েছে। কিছু না হলেও শখানেক লোক আমার জন্য নকরি করে। তাছাড়াও রিয়েল এস্টেটে আমার বিজনেসের পার্টনারশিপ রয়েছে। এত বুঝতেই পারছেন যে আমার সোর্স কতটা হতে পারে। আপনি ম্যাডামকে ডাকুন। ডাকতে আর হলো না, দুজনেই এসে হাজির, সুচরিতা আর প্রার্থনা। ওরা এসে সামনের সোফায় বসতেই সমরেন্দ্র আলাপ করিয়ে দিল। মির্জা সাহেব, ইনি হচ্ছেন এবারের মালকিন মিসেস সুচরিতা বিশ্বাস, আর ইনি হচ্ছেন প্রার্থনা। খুব ভালো। তো আপনাদের আর কোনো ওয়ারিশ নেই? জবাব দিল প্রার্থনাই। ওয়ারিশ মানে? ওয়ারিশ মানেও বলতে হবে? না, মানেটা আমি জানি, সেই জন্যই বলছি। আমার মাসিমা রিসেন্টলি উইডো হয়েছেন, ফলেই উনি নেশোর সব সম্পত্তির মালকিন। গুড, লেকিন রিউমার হবি তো সাকতা। আমি শুনেছিলাম মিসেস বিশ্বাসের একটা লড়কা আছে, জিন্দাভি আছে। সচকিত দৃষ্টিতে সুচরিতা দেবী দীপুর দিকে তাকালো। তার ভুরু কুচকে গেছে, সতেজ ভাবটাও যেন মুহূর্তে কেউ শুষে নিয়েছে। আমি নিঃসন্তান, তাই প্রার্থনা আমার দত্তক নেওয়া মেয়ে। আপনি বলছেন উনি অ্যাডাপ্টেড লেটার, লেকিন উনি তো ম্যারিড নন। তাহলে ওনার সারনেম কর হবে কেমন করে? ওনারও তো টাইটেল বিশ্বাস হওয়া উচিত ছিল। জানাব স্যার, এসব হিন্দুদের ব্যাপার। আপনি দীর্ঘদিন কলকাতায় থাকলেও আপনি হিন্দুদের ব্যাপারে অনেক কিছুই জানেন না। ছেড়ে দিন সব কথা। হ্যাঁ, সুচরিতাদি, ইনি হচ্ছেন মির্জা গালিব। আপনার এই বাড়ি উনি কিনতে চান। কিন্তু সমর মামা, আমার আর আরেকজনের সঙ্গে একটা জায়গায় পৌঁছেছি, সেক্ষেত্রে। না মিস কর, এটা কোনো সায়েন্টিফিক কথাই হলো না। একজনের সঙ্গে জাস্ট বাতচিত হয়েছে। আপনি তো তার কাছে কোনো বায়না নেননি। আর যতক্ষণ না কোনো বায়না নেওয়া না হচ্ছে, তার এগেনস্টে কোনো কাচ্চা রসিদ নেওয়া হচ্ছে, ততক্ষণ এসব ছেদকথার কোনো ভ্যালু নেই। এখন বলেন, উনকা অফার কিতনা হ্যায়? তিনজনেই তিনজনের মুখের দিকে তাকালো। হ্যাঁ হ্যাঁ বলুন, বাড়িও বলতে পারেন। আমি আপনাদের উডবি পারচেজারকে তো আর ভেরিফাই করতে যাব না।
না না, সে কি কথা? বলুন, সেটাই বলুন। উনি 40 লাখ দর দিয়েছেন। 40? না মানে ভেবে দেখুন, এই অঞ্চলের জমির দাম 10 বছরে কোথায় গিয়ে দাঁড়িয়েছে, তার উপর এই বিশাল বাড়ি। কোন এলাকার দাম কত হতে পারে তা আমি জানি, তবে আপনাদের এই বাড়ি এখন আর কোনো কাজে লাগবে না। এটাকে আমি মাল্টি স্টোরিড বিল্ডিং বানাবে, বুঝতেই পারছেন। এ বাড়ি থেকে ঝর্তি পড়তে যা বেরোবে, ইট কাঠ লোহা ওসব সবই জলের দামে বিক্রি করে দিতে হবে। মডার্ন বাড়ি বানাতে গেলে পুরনো দরজা জানলা কোনো কাজেই আসবে না। ঠিক আছে, উনি আপনাদের ভাবনার কিছুই নেই। দ্যাট ইজ মাই হেডেক। এখন একটা কাম করুন, দ্যাট জেন্টেলম্যান আপনাকে অফার করেছে 40 লাখ, আমি দেবো আপনাকে 25 লাখ। কিন্তু জনাব স্যার, এর থেকে বেশি আমি দিবে না। আপনি যদি আমাকে না দিয়ে অন্য কাউকে দেন তাহলে আপনারা খুবই বিপদে পড়ে যাবেন। বিপদ? বিপদ মানে? এসব আপনি কি বলছেন? মিস কর, একটু আগেই আপনাকে বলেছি আমার সোর্স খুব লম্বা আছে। আমার হাতে অনেক খবরই আছে, ভাববেন না যে সব ফলস। কি খবর আপনার কাছে আছে মির্জা সাহেব? একটু আগে মিস কর বললেন, আর এখন আপনিও বলছেন যে আপনাদের কোনো সন্তান নেই। এখনো বলছি আমি নিঃসন্তান। লেকিন আপনার একটা লড়কা আছে, আপনার হাজব্যান্ডের ছেলে। আপনি কি করে জানলেন? অ্যাডলফ বিশ্বাস এবারের বিক্রির অফার নিয়ে গিয়েছিল। সমরেন্দ্র খানিকটা ভ্যাবাচাকা খেয়ে নিয়ে জিজ্ঞাসা করে, অ্যাডলফ গিয়েছিল আপনার কাছে? বিশ্বাস হচ্ছে না? বিশ্বাস অবিশ্বাসের কথা নয়, সে কবে গিয়েছিল? এই ধরুন মাসখানেক আগে। হতে পারে না জনাব স্যার। কেন হতে পারে না মিস্টার ঘোষ? পারে না, কেননা সে তো আজ 6 মাস হলো নিরুদ্দেশ। নিরুদ্দেশ? লেকিন ডেট তো নন, তাই তো? সে কথা আমরা কি করে বলি জনাব স্যার? তাকে খুঁজে পাচ্ছে না প্রায় 6 মাস ধরে। এখন সে বেঁচে আছে না মরে গিয়েছে কি করে বলবো বলুন তো? কারেক্ট, 6 মাস ধরে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তার জিন্দা থাকাটা তো কিছু অস্বাভাবিক নয়, আর জীবিত থাকলে তার সঙ্গে আমার 1 মাস আগে হওয়া দেখাটাও খুব একটা আশ্চর্যের ব্যাপার কি? হোয়াট ডু ইউ সো? আমি জানি না আপনার সঙ্গে অ্যাডপ্টেড দেখা হয়েছিল কিনা, কিন্তু সে কেন বাড়ি বিক্রির কথা বলবে? না বলার কোনো কারণই তো দেখছি না। রামানুজ বিশ্বাস তাকে ছেলে হিসেবে স্বীকৃতি দিয়ে আপনাদের এই জমি বিক্রির পার্সেন্টেজের টাকাটা দিয়ে যেতে। লাই, ইজ আ কমপ্লিটলি লাই। মেশো তাকে কোনোদিন স্বীকৃতি দেয়নি। তাহলে জমি বিক্রির দলিলে তার সই বা থাকে কি করে? সে কি করেই বা এ বাড়ির একটা পোর্শনের দখলদারি পায়? হাউ? যত সব মিথ্যে কথা। জমির দলিলে অ্যাডালফের কোনো সই ছিল না। সে সেদিন রেজিস্ট্রি অফিসেই যায়নি, সারাদিন বাড়ি পাহারা দিয়েছে। আর মির্জা সাহেব, আপনার আসল পরিচয়টা কি? লখনৌয়ের মির্জা রহিম শেখের একমাত্র পুত্র মির্জা গালিব শেখ। আমার বাড়ি আমির আলী অ্যাভিনিউতে। সারা ভারতবর্ষ জুড়ে আমার বিজনেস, লতায় পাতায় ছড়ানো। ইজ ইট এনাফ ফর ইউ? না না, আপনি কিছু মনে করবেন না শেখ সাহেব। প্রার্থনা মায়ের মনটন অতটা ভালো নেই, তো সেজন্যই ওইসব কথা বলে ফেলেছে। আপনাদের এই বাড়িটা আমি একটু দেখতে চাই। আজই? কাল কেন? না মানে? কই মানেই নেই। এখন বাজে সবেমাত্র 1টা। দিন দুপুরে দেখার একটা সুবিধাও হবে। ভালো লেগে গেলে 1 সপ্তাহ সময় নেব, একটু সার্চের ব্যাপারও আছে। তারপর হাতে নাতে পেমেন্ট। আপনারা কিসে নেবেন, ক্যাশে নাকি ড্রাফটে? জনাব স্যার, আপনার রেমুনেশন তো পাবেন 2%, আর আমায় খুশি করে দিলে আরও 0.5%। ঠিক আছে স্যার, ও আপনি যা দেবেন। সমর মামা, একবার এদিকে আসুন তো। গালিব সাহেব, আপনি একটু বসুন, আমরা নিজেদের মধ্যে একটু আলোচনা করে নিই। সেটা করতে পারেন, একবার নয় 100 বার আলোচনা করবেন, লেকিন বাড়িটা আমি আজকেই দেখে যাব। ওরা কিছু না বলেই বেরিয়ে গেল। দীপুর মুখে তখন চাপা হাসি। একটা নির্ভেজাল গুল 3জনকে এতটা নার্ভাস করে দিল কেন? অ্যাডলফের সঙ্গে 1 মাস আগে দেখা হয়েছে, এটা 3জনের কেউই বিশ্বাস করেনি। কেন? সম্পত্তি ভাগ দেবার ভয়ে এরা কি তাকে খুন করেছে? খুন করে লাশ গায়েব করারও তো তেমন কোনো অসুবিধা নেই। বিশ্বাসদের এই বাড়িটা বিশাল বড় বাড়ি। কোথাও কোনো চোরাকুঠুরির আন্ডারগ্রাউন্ডে বডি পুঁততে রাখলেই বা কে খুঁজে পাবে? হয়তো পুলিশে রিপোর্ট করা হয়েছে, কিন্তু বর্তমানে পুলিশ চলেছে পলিটিক্যাল নেতা বা মন্ত্রীদের অঙ্গুলি হেননে।
দীপুর কেমন যেন সন্দেহ হচ্ছে যে টাকা এবং ড্রাফটের মধ্যে কোনো ষড়যন্ত্র রয়েছে এবং তাতে এদেরও হাত রয়েছে। তাছাড়া রামানুজ বিশ্বাসের মৃত্যুকালীন জবানবন্দিটা 6 মাস পরে এরা পায় কি করে? চিঠিতে সমরেন্দ্রকে দোষী সাব্যস্ত করেছে। রামানুজবাবু লিখে গেছেন যে তার মৃত্যুর জন্য সমরেন্দ্র দায়ী। কেন? তবে কি মৃত্যুটা স্বাভাবিক ছিল না? মাসি আর বঞ্জি সমরেন্দ্রের বিরুদ্ধে কোনো অভিযোগ আনল না কেন? আরে কেনই বই লোকটাকে তাদের অভিভাবকের চেয়ারে বসিয়েছেন? পুরো ব্যাপারটাই তো রহস্যময়। জানাব স্যার, আপনার সঙ্গে একটু গোপন কথা ছিল। দীপু দেখল সমরেন্দ্র একাই ফিরে এসেছে। বলুন, কি বলতে চান? আপনি 40ই দেবেন, তবে একটা ব্যাপার আপনাকে মাথা থেকে সরিয়ে দিতে হবে। কোন ব্যাপার? অ্যাডলফ বিশ্বাস এ বাড়ির কেউ নয়। আপনি তাকে চেনেন না। আর সে এখন কোর্টের সমন ধরাবে আমাকে? কোর্ট বলবে বাড়ি বিক্রির পুরো রাইটই দুজনের, মিসেস বিশ্বাস আর ওই অন্য একজন, যে যদিও একই গর্ভজাত নয়, তবুও রামানুজ বিশ্বাসের বৈধ সন্তান হওয়ায় তার অংশ বিক্রি করার রাইটস কিন্তু মিসেস বিশ্বাসেরও নেই। কিন্তু সে তো বিদেশি নাগরিক এবং বিদেশি মায়ের সন্তান। কিন্তু সে তো এদেশি বাবার ছেলে। অ্যাডলফের কাছে নিশ্চয়ই তার বাবার স্বীকৃতিপত্রও রয়েছে। নিশ্চয়ই কোর্ট পেপারে ডিক্লারেশন দেওয়া রয়েছে রামানুজ বিশ্বাসের। আর আপনারা কি হলফ করে বলতে পারেন যে অ্যাডলফ এসব দেখিয়ে নাগরিকত্ব ক্লেম করবে না? করে থাকে আমার মনে হয় না। তার আবেদন নাকচ হয়ে যাবে। আমায় কি করতে বলছেন? এ বাড়িতে নয়, বাড়ির বাইরে গিয়ে বলবো। বেশ, তবে বাড়িটা আমি আজকেই দেখে যাব। জনাব স্যার, এটাতেই আজ ওনাদের আপত্তি আছে। অন্য যে কোনো দিন এলেই ওরা রাজি হয়ে যাবে। কিন্তু বাড়িটা তো আমাকে আজকে দেখাতেই হবে। দেখবই তো, তবে কি তবে? ওদের আজকে একটা পুজো টুজো রয়েছে, তাই কবে দেখাবেন জানিয়ে দেবেন। আমার পার্সেন্টেজটা কিন্তু ওই 50-এর ওপর দেবেন জনাব স্যার। বুঝতেই তো পারছেন তারাল্লার বর্তমানে সমাজ ব্যবস্থার কততম তলানিতে বাস করছে। আপনাকে স্যার। আমাকে কি? কিছু না স্যার, তাহলে ওই কথাই রইল। দীপু একটা কাগজ বার করে এগিয়ে ধরে। আপনার পুরো নাম, ঠিকানা, বাড়ির নির্দেশ, ফোন নাম্বার সবই লিখে দিন। আপনাকে আমার দরকার হবে। করবেন আমার কোম্পানিতে চাকরি? বেঁচে যায় স্যার। বেশ উৎফুল্ল চিত্তে গদগদ হয়ে নাম, ঠিকানা আর ফোন নাম্বারটা লিখে দিল। দীপু সেটা নিয়ে পকেটে ঢোকাতে ঢোকাতে বলল, কিছু একটা বলতে গিয়েও থেমে গিয়েছিলেন। আমার কোম্পানিতে চাকরি করলে এসব লুকোচুরির খেলা কিন্তু। সে আর বলতে, তবে বলবো স্যার সব কথা। খুব ভারী কথা তো, পরে একদিন বলবো। তা স্যার চাকরিটা? ডিলটা আগে হয়ে যাক। বলিস কি রে দীপু, তুই তো পাকা গোয়েন্দা হয়ে গেছিস দেখছি। পাকা কি কাঁচা ওসব জানি না, তবে কিছু খবর আছে যা তোমার কাজে লাগবে। লাগবে কি রে? দারুণভাবে লাগবে। আচ্ছা, ওই কাগজ দুটো আছে তোর কাছে? কোন দুটো? ঠিকানা লেখা একটা পাকানো কাগজ, আর একটা সমরেন্দ্রের নিজের হাতে লিখে দেওয়া চিরকুট। ও শিওর, এটা কি ফেলে দেওয়ার জন্য কালেক্ট করেছি নাকি? এই নাও। বলে পকেট থেকে বেশ যত্ন করে রাখা দুটো কাগজ বার করে নিলে হাতে দিয়ে দিল। টেবিলে একটা কাগজ ভাঁজ করা ছিল। আতস কাছে নিচে রেখে নীল গম্ভীর মুখে তন্ময়তায় ডুবে গেল। তাই একটু চা বলে আসি বলে দীপু রান্নাঘরে চলে গেল। দেখলো তখনও পদ্ম আসেনি। নিজেই চায়ের জোগাড়ে ব্যস্ত হলো। হঠাৎ বেল বাজার শব্দ। ওভেন জেলে কেতলি বসিয়ে দরজা খুলতেই দেখে প্রার্থনা কর। আরে আপনি হঠাৎ এই সকালে? গোয়েন্দা সাহেব আছেন? তা আছেন, তবে খুব রিস্ক নিয়ে ফেলেছেন। গোয়েন্দা সাহেব কখন বাড়িতে থাকেন না থাকেন তার তো কোনো ঠিক ঠিকানা নেই। এত দূর থেকে এলেন, যদি দেখা না হতো। প্রথমত কসবা টু নিউ আলিপুর বিশাল দূর নয়, আর দ্বিতীয়ত আমি রাসবিহারীতে পড়াতে আসি। অতএব ওটা কোনো ফ্যাক্টরি নয়। সাহেবকে একটু বলুন। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। তা চা চলবে তো? কারণ আজও পদ্ম আসেনি, চা আমিই করছি। না, চায়ে আমার কখনোই আপত্তি হয় না। দীপু ওপরের দিকে উঠছিল, হঠাৎ পিছু ডাক। দীপুবাবু। বলুন। না থাক, ঠিক আছে। খুলেই বলুন। ডাক্তার, উকিল, গোয়েন্দা এদের কাছে যত কম লুকোবেন ততই আপনার মঙ্গল। বলুন। মির্জা গালিব শেখ বলে কাউকে চেনেন? ভেতরে ভেতরে দীপুরও চমক, কিন্তু সে নীলের চেলা। অত সহজে তার মুখে কোনো ভাবান্তর ঘটল না।
কে মির্জা গালিব শেখ? অবশ্য আপনি তাকে চিনবেনই বা কেন? তবে তবে দুজনের গলার অ্যাকসেন্টে এত মিল, ভাবাই যায় না। কি হয়েছে বলবেন? ওপরে গিয়ে সব বলবো। আচ্ছা ঠিক আছে। এ নীলদা, তোমার ক্লায়েন্ট এসেছে, মিস প্রার্থনা কর, পাঠাবো? ওপর থেকে নীলের গলা। পাঠা। ব্যাস, চলে যান, রাস্তা তো চেনাই। প্রার্থনার চটি ছেড়ে উপরে গেল। দীপুর মুখে মিটিমিটি হাসি। 3 কাপ চা নিয়ে ও গিয়ে দেখলো প্রার্থনা আর নীল কিছু কথায় ব্যস্ত রয়েছে। অবশ্য টেবিলের ওপর কাগজগুলো হাওয়া। বুঝলে গুরু, তোমার ক্লায়েন্ট হঠাৎ আমার কণ্ঠস্বরে মির্জা গালিবকে খুঁজে পেয়েছেন। আমি লাকি ইনাফ, তাই না? সরি দীপুবাবু, আপনার গলার আওয়াজের সঙ্গে ওই ভদ্রলোকের গলার অদ্ভুত মিল, কিছু মনে করবেন না। কিন্তু আপনার এই মির্জা গালিবটিকে? বলছি। বলে আনুপূর্বিক কতদিনের দীপুর অভিযানে সব কিছুই খুঁটিয়ে বলল। নীলের সব কিছুই শোনা ছিল। সে বলল, এক্ষেত্রে আপনি আমায় কি করতে বলেন? মিস্টার ব্যানার্জি, আপনি কতদূর এগিয়েছেন রিগার্ডিং দ্য ড্রাফট? মানে আমি জানতে চাইছিলাম, আমাদের টাকাটা কি উদ্ধার হবে নাকি আর কোনো হদিশই পাবো না? সত্যি যদি কোনো সুরাহা না হয় তাহলে কিছু মনে করবেন না মিস্টার ব্যানার্জি। আমার মনে হয় অযথা আপনাকে খাটানোটা উচিত হচ্ছে না। অর্থাৎ আপনি আমাকে কেসটা থেকে সরে দাঁড়াতে বলছেন? অর্থাৎ আপনি তদন্ত চান না? কি হবে? আমি বারবার ভেবে দেখেছি এই টাকার হদিশ পাওয়া সম্ভব নয়। আমরা কাকে চার্জ করব? আর অমর ঘোষ তো বলেই দিয়েছেন উনি কোনো টাকা ফেরত পাননি। ওয়েট, আপনি যখন চান না তখন নিশ্চয়ই এই কেসের তদন্ত থেকে আমি সরে দাঁড়াবো, কিন্তু কটা প্রশ্নের উত্তর আমায় দিয়ে যেতে হবে। আশা করি আপত্তি হবে না। না না, আপত্তি কিসের, আপনি বলুন। অমর ঘোষ আপনাদের টাকা দেননি? আমি তো লেনদেনের সময় ছিলাম না, তবে মেসোমশাই বলেছিলেন যে উনি নগদ টাকা দিয়েছিলেন। এবং তখনই মিস্টার অ্যান্ড মিসেস বিশ্বাস অর্থপ্রাপ্তির সরকারি কাগজে সই করেছিলেন? আগে হ্যাঁ। এরপর সেই টাকাটা কার কাছে ছিল? সম্ভবত মিশোর কাছে। একবার টাকা পাওয়ার পর সেই একই সম্পত্তির জন্য আপনার মেশো এবং মাসি ফের ওই অ্যামাউন্টের ড্রাফটটা নিলেন কেন? এটা তো বেআইনি। না, বেআইনি নয়, নগদ টাকার বিশেষ দরকার পড়ার জন্য অমর ঘোষ ড্রাফট পাঠিয়ে টাকাটি ফেরত চেয়েছিলেন। এর অর্থ ড্রাফটের বিনিময়ে টাকাটা অমর ঘোষ নিয়ে গেছেন। অঙ্ক তো তাই বলে। কিন্তু অমর ঘোষ বলছেন উনি কোনো ড্রাফট দেননি বা কোনো টাকাও ফেরত নেননি। উনি ঠিক বলছেন না। আপনারা যে ঠিক বলছেন তারও কি কোনো সঠিক প্রমাণ দিতে পারবেন? এই আপনি কি বলছেন? আর একটা কথা, টাকা এবং ড্রাফটের লেনদেন কে করেছিলেন? প্রথম দিন মিস্টার ঘোষ নিজে এসেছিলেন, আর পরের দিন উনি অ্যাডালফের হাতে ড্রাফট পাঠান। হয়তো অ্যাডালফ টাকা নিয়ে গেছে। সে কি? এতদিন শুনে এলাম সমরেন্দ্রই ড্রাফটটা দিয়ে টাকাটা নিয়ে গেছে, আর এখন বলছেন না, সেটা সম্ভব নয় মিস কর। 200-500 টাকা হলে নয় হতো, কিন্তু 25 লাখ টাকা ক্যাশ অচেনা বিদেশি নাগরিকের হাত দিয়ে অমর ঘোষ লেনদেন করবেন? এরকম হয় না। আরও একটা কথা, অমর ঘোষের পরিচিত দালাল থাকতে ওয়াই অ্যাডলফ? অ্যাডলফের সঙ্গে কি অমর ঘোষের পরিচয় ছিল? জানি না। আমরা জানি অমর ঘোষ অ্যাডলফ বলে কাউকে চেনেন না। এটা সত্যি হতেও পারে, কারণ মাত্র কদিন আগে সেই ভারতবর্ষে এসেছে। তার পক্ষে অমর ঘোষকে চেনাটা সম্ভব নয়। আরেকটা কথা জবাব দিন তো। যদিও আপনি জবাব দিতে বাধ্য নন, তবু বলুন, আপনার মেশোর মৃত্যুকালীন জবানবন্দিতে উনি কি লিখে গিয়েছিলেন? ওর মৃত্যুর জন্য দায়ী সমরেন্দ্র। কেন বলতে পারবেন? না। অথচ লোকটি রেগুলার আপনাদের বাড়িতে যাতায়াত করে, কেন বলতে পারবেন? বাড়ি বিক্রির ব্যাপারে উনি যাতায়াত করছেন, ওটাই ওনার পেশা। কিন্তু যে লোকটাকে আপনার মেশো সন্দেহ করে গেছেন তাকেই আবার বাড়িতে এন্টারটেন করছেন কিভাবে? মেসোমশাই সন্দেহ করেছেন বটে, কিন্তু আপনারা কেউই তো তাকে দোষী সাব্যস্ত করতে পারলেন না। এমনকি এই রহস্যের ধারে কাছেও আপনারা পৌঁছতে পারলেন না। মাসির এখন অনেক টাকার প্রয়োজন, অতএব বাড়িতেও আমাদের কোনো দরকার নেই। চেনা জানা তেমন দালালও আমাদের হাতে নেই। অতগুলো টাকা নিমেষে উধাও হয়ে গেল। তাই মাসি চান বাড়ি বিক্রি করে একটা ছোট্ট ফ্ল্যাটে জীবনটা কাটিয়ে দিতে। সমরেন্দ্রবাবু যদি বিক্রি করে দিতে পারেন, সেজন্যই তাকে ডাকা। পুরনো ব্যাপার নিয়ে আর দুশ্চিন্তা করতে আমার ভালো লাগছে না, তাই আপনাকে জানাতে এলাম
মাসি আর তদন্তের ব্যাপারে এগুতে চান না, অনুগ্রহ করে যদি বলেন আপনার পারিশ্রমিক কত দিতে হবে, আমি এখনই সেটা দিয়ে যাব। দীপু ভেতরে ভেতরে রাগ ছিল, কিন্তু নীল সেই লাইনেই গেল না। ও কয়েক মিনিট কিছু ভাবল, তারপর বলল, মিস কর, আপনার মাসির সম্পূর্ণ রাইট আছে এই কেসের তদন্ত এখানেই থামিয়ে দেওয়ার। সত্যি কথা বলতে কি, এটা সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত ব্যাপার। কারো টাকা খোয়া গেলে তার যদি কোনো অভিযোগ না থাকে বা সে যদি কোনো তদন্ত না চায়, তাহলে পুলিশ বা সরকার কেউই তা নিয়ে মাথা ঘামাবে না। এবং আপনি বা সুচরিতা দেবী এই তদন্ত বন্ধ করাতে চান, আপনারা তা করতে পারেন। আমিও তদন্তের ব্যাপারটা এখানেই থামিয়ে দিলাম। আর পারিশ্রমিক কিছুই দিতে হবে না। আমি একদিন আপনাদের বাড়িতে গিয়েছিলাম, তার জন্যও কোনো অর্থ দিতে হবে না। অতএব প্রার্থনায় একটু সংকুচিত ও দ্বিধা জড়ানো গলায় বলল, আপনি আমাদেরকে ভুল বুঝবেন না, আসলে না, ভুল বোঝাবুঝির কোনো ব্যাপার এখানে নেই। তবে ক্রাইম তো একটা ঘটেছে। আপনি তদন্ত না চাইলেও এক মহিলার অভিযোগক্রমে পুলিশ কিন্তু বিশ্বাস বাড়িকে ঘিরে অন্তত একটা রহস্যের সমাধান চাইবেই। ক্রাইম ঘটেছে বলতে আপনি কি বলতে চাইছেন মিস্টার ব্যানার্জি? মিস্টার অ্যাডলফ বিশ্বাস নামের এক ভদ্রলোক আপনার বাড়িতে এসেছিলেন আপনার মেসোমশাইয়ের জীবিত থাকাকালীন। তিনিও ওই বাড়িতেই একটা ঘরে বাস করতেন। তিনি এদেশে সম্পূর্ণ নবাগত, তিনি নিখোঁজ। অতএব পুলিশ এক্ষেত্রে তার করণীয় কাজ করবেন। সেক্ষেত্রে আপনার কোনো আপত্তি কিন্তু টিকবে না। বোকা বোকা মুখে প্রার্থনা নীলের দিকে তাকালো, তারপর আমতা আমতা করে হয়তো কিছু বলতে চাইল। নীল তা উড়িয়ে দিয়ে বলল, আপনি এত ভাবছেন কেন মিস কর? আপনারা তো কোনো ক্রাইম করেননি, আর অ্যাডলফ বিশ্বাসের দায় দায়িত্ব তো আপনাদের নয়। পুলিশ যদি তাকে খুঁজে পায় তাহলে একটি মেয়ে অন্তত স্বস্তি পেতে পারে, অন্তত সে জানতে পারুক তার ভালোবাসার মানুষটার কি পরিণতি। ওয়েল মিস কর, আমি একটু বেরোবো, ইফ ইউ ডোন্ট মাইন্ড। প্রায় হন্তদন্ত হয়ে বিকাশ তালুকদার সিঁড়ি বেয়ে উপরে উঠে এলেন। টিপয়ের ওপর টুপিটা খুলে রেখে প্রথমে দীপুকে বললেন, ভাইয়া, চিনি না দিয়ে এক কাপ চা করতে বলো তোমার পদ্মকে। খুব টায়ার্ড আর গলা শুকিয়ে গেছে। কেন, আপনাকে কি চিনি বেঁধিতে পাকড়েছে? না, এখনো ধরেনি, তবে ধরবো ধরবো করছে। ইদানিং একটু ক্লান্তি আসছে, শুলে চট করে বিছানা ছাড়তেও ইচ্ছা করছে না। জল তেষ্টাটাও বেড়ে যাচ্ছে, রাতে 2-3 বার করে উঠতে হচ্ছে। ব্যাস ব্যাস, আর এগোবার দরকার নেই, কালকেই টেস্ট করান। মনে হচ্ছে পিপি সদুয়েক হতে পারে। চুপ করো তো ছোকরা, রোগ নিয়ে অত ঠাট্টা হাসি ভালো লাগে না। তা ব্যানার্জি সাহেব, হঠাৎ জোর তলব কেন বলুন তো? যেভাবে ফোনে তাগাদা দিলেন, ভাবলাম কি না কি হয়ে গেছে। আমি যখন আপনাকে ডেকেছি তখন ব্যাপার তো কিছু একটা বটেই। হ্যাঁ, তা তো বটেই। ব্যাপার কি বলুন? ইতিমধ্যে দীপু ফিরে এসেছে। সোফায় বসতে বসতে বলল, চিনি ছাড়া 3 কাপ বলে দিয়েছি। সে কি রে, আমাদেরও চিনি ছাড়া বলে দিলি? কি করব বলো, তোমারও তো ওই মেঘে মেঘে বেলা বেড়েছে। সিগারেট আর চিনিটা এবার একটু কমানো দরকার। মা চলে যাবার পর দিনুদা রেগুলারই খিটির খিটির করতো এই শরীর স্বাস্থ্য নিয়ে। এখন জুটেছে এই অকল্পক্যটি। যা বলি সেটা তোমার ভালোর জন্যই বলি। কে তোমায় দেখবার আছে বলো আমি ছাড়া? যাক, যা বলছিলে তাই বলো। আসলে কি জানেন বিকাশবাবু, বিশ্বাস বাড়ির টাকার রহস্যটা বলতে গেলে দীপুই সলভ করে দিয়েছে, অবশ্য মুখে মুখেই। বলা যেতে পারে ওর একদিনের অভিযানের নিট ফল। এবার হাত যশ আপনার। কিরকম? আপনি সম্ভব হলে আজই নয়তো কাল ফার্স্ট আওয়ারে একটা সার্চ ওয়ারেন্ট নিয়ে বাড়িটা তন্ন তন্ন করে খুঁজুন। তার আগে যে কোনো ছুতোই সমরেন্দ্রকে পাকড়াও করুন। একটা বেফাস কথা ওরা দীপুকে বলে ফেলেছে। ওরা বলতে? সমরেন্দ্র, প্রার্থনা, শ্রীমতী সুচরিতা দেবী। বেফাস কথাটা কি? ছদ্মবেশে ওদের বাড়িতে গিয়ে দীপু কথার পৃষ্ঠে কথায় বলে আসে যে অ্যাডলফের সঙ্গে তার 1 মাস আগে দেখা হয়েছিল। কথাটা মিথ্যে। এখন মিথ্যেটা যে মিথ্যে সেটা ওদের কারোরই জানার নয়, অর্থাৎ অ্যাডলফের ওয়্যার অ্যাবাউটস ওদের 3 জনের কেউই জানতে পারে না, কিন্তু ওরা জানে। এবং সেই জন্যেই ওদের একজনও দীপুর কথায় বিশ্বাস করেনি। অর্থাৎ ওরা জানে অ্যাডলফ কোথায় আছে বা কি তার পরিণতি, তাই তো? ইয়েস। এবং আমার বিশ্বাস অন্য কোথাও নয়। ওরা অ্যাডলফকে ওদের বাড়িতেই লুকিয়ে রেখেছে, অথবা মেরে ফেলেছে। মেরে ফেলেছে? ফেলতে পারে।
25 লক্ষ টাকা প্লাস কসবার বাড়ি বিক্রির টাকা। কম নয় তো? তার মানে আপনি বলছেন যে 25 লক্ষ টাকার ব্যাপারটা ওই তিনজনের ষড়যন্ত্র? যদি আমি খুব একটা ভুল ক্যালকুলেশন না করি তাহলে বলতে পারি টাকাটা বিশ্বাস বাড়িতেই আছে। কারণ অত টাকা ব্যাংকে রাখতে গেলে উপযুক্ত কৈফিয়ত দিতে হবে, যেটা ওরা দেখাতে পারবে না, কারণ ফলস ড্রাফটের গল্পটা আগে এস্টাবলিশ করে ফেলেছে। ফলস ড্রাফটের ব্যাপারটা কি ক্লিয়ার হয়েছে? হবে। সমরেন্দ্রকে চাপ দিলে কয়েকটা ব্যাপার ক্লিয়ার হয়ে যাবে। সমরেন্দ্র লোকটা টাকার ভিখারি, পিশাচও বলা যায়। যতদূর ধারণা, অ্যাডলফের সঙ্গে সমরেন্দ্রের কোনোভাবে আলাপ হয়। বাঁকুড়ার জমি বিক্রি করা দরকার ছিল, কারণ রামানুজ বিশ্বাস সত্যিই ভুগছিলেন। ওনার 2টো কিডনি ফেল করেছিল। ডায়ালিসিসের জন্য অনেক টাকারও দরকার ছিল, যে টাকাটা মিস্টার বিশ্বাসের ছিল না। তাহলে কি মিস্টার বিশ্বাসকে ইচ্ছা করেই মারা হয়েছে? আমি ওদের হাউস ফিজিশিয়ান ডক্টর ভডের সঙ্গে যোগাযোগ করেছিলাম। উনি নর্মাল ডেথ সার্টিফিকেটই দিয়েছেন। কিন্তু আমার অনুমান উনি ফেলিওর অফ কিডনিতে মারা যাননি। প্রচণ্ড শকিংয়ে ওনার হার্ট অ্যাটাক করেছিল। ডাক্তার অবশ্য সেই সার্টিফিকেটে দিয়েছিলেন। প্রচন্ড শকিং ব্যাপারটা কি? সমরেন্দ্রই জবাবটা দিতে পারবে। এই জন্যেই কি মৃত্যুকালীন জবানবন্দিতে সমরেন্দ্রর নাম উল্লেখ করা হয়? এখানেও আমার একটা ডাউট আছে। কিসের ডাউট? রামানুজবাবুর শেষ স্টেটমেন্ট বলতে যে কাগজটা প্রার্থনা দিয়ে গিয়েছিল, সেটা আদপেই কি রামানুজবাবুর লেখা ছিল? আপনি বলছেন ওটা রামানুজবাবুর লেখা নয়? জানি না, কারণ আমরা কেউই রামানুজবাবুর হাতের লেখা দেখিনি। তাহলে আর কে লিখতে পারে? সমরেন্দ্রের হাতের লেখা মিলিয়েছি, মেলেনি। তাহলে আমি একজনকে সন্দেহ করছি, কিন্তু সন্দেহ দিয়ে তো কোনো কাজ হবে না। আপনাকে প্রমাণ জোগাড় করতে হবে। আরও 2 জনের হাতের লেখার নমুনা দরকার। কে কে? প্রার্থনা কর ও সুচরিতা বিশ্বাস। প্রার্থনার হাতের লেখা আছে, সুচরিতা দেবীর নেই। সব নমুনাই হ্যান্ড রিটেন এক্সপার্টের কাছে পাঠাবেন। কিন্তু ওরা এই কাজ করবেন কেন? ওদের একমাত্র শত্রুকে সরাতে হবে না? টাকার ভাগ দিতে হবে না? টাকাটা তো বিশাল। কিন্তু আমি তো আপনাকে আমার অনুমান মাত্রই জানালাম। এবার প্রমাণ সমেত মাছ টেনে তোলার দায়িত্ব আপনার। আমার কাছে যা কিছু তথ্য আছে সব আপনি পেয়ে যাবেন। তাহলে ওই নাটের গুরু সমরেন্দ্রকে পাকড়াও করলেই অনেক কিছু পরিষ্কার হয়ে যাবে, তাই বলছেন তো? দেখুন না। কিন্তু আর একটা ব্যাপার। কি? অমর ঘোষ আর বিদ্যা ঘোষের বাঘমুখ রহস্যটা কি? আমার কাছে অশ্বডিম্ব মনে হচ্ছে তো মশাই, আপনি কি বলেন? বিকাশবাবু, আমি আর কিছু বলবো না। তাহলে সবটাই অনুমান ভিত্তিক ব্যাপার হয়ে যাবে। আপনি এবার জলে নামুন, দরকার পড়লে দীপুকেও সঙ্গে নিন। আপনি থাকলে একটু ভালো হতো। প্রার্থনা কর বলতে গেলেই আমাকে তদন্ত থেকে সরিয়ে দিতে চেয়েছে। এটা এক ধরনের অপমান। অপমানের বদলাটা আমি নিচ্ছি, একটু ঘুরিয়ে, আপনার হাত দিয়েই। আরও একটা কথা শুনুন, আমি কিন্তু অনুমানেই বলতে পারি এই সব কিছুর মধ্যে একটা চক্রান্ত রয়েছে। কিন্তু ওই যে বললাম, অনুমানের ভিত্তিতে নয়। আপনাকে হাতে নাতে অপরাধীকে পাকড়াও করতে হবে। অতএব বিকাশ তালুকদার মাথায় টুপি চাপাতে চাপাতে উঠে বললেন, ওকে ব্যানার্জি সাহেব, আপনি বাড়িতে থাকবেন তো? একটা ফোন নাম্বার আমি আপনাকে দিয়ে দেব। গুরুকে এদিক ওদিক না পেলেও এখানে পাবেনি। তাই? দাও ভাইয়া, দাও দাও দাও। চলুন, আমি তো আপনার সঙ্গেই আছি, পরে দিয়ে দেব। নাম্বার আমার মুখস্থ। ঠিক আছে, কিন্তু ব্যানার্জি সাহেব, প্রার্থনা মেয়েটির হাতের লেখার নমুনা পাবো কোথা থেকে? পাবেন, ওর হাতের লেখাই ওদের বাড়ির ঠিকানা। তাহলেও যদি না হয়, তাহলে রাসবিহারীর কাছে একটা স্কুলে উনি পড়ান। না পেলে ওনার স্কুলের আর এক শিক্ষক ইন্দ্রাণী মুখার্জির সঙ্গে দেখা করতে হবে। আমার নাম করলেই হবে। ওকে, আর কিছু বলার নেই। চলো খোকা, এবার তোমার আমার খেল, চলো। ঠিক 1 সপ্তাহ পর, দিনটা ছিল শনিবার। আসরটা ছিল নন্দিনীর ময়রা স্ট্রিটের বাড়িতে। ইচ্ছা করেই ওখানে বসা হয়েছে। জমায়েত আসরে নতুন মুখ একটাই, সুন্দর চেহারা দাড়িওয়ালা এক মধ্যবয়সী যুবক, যার নাম অ্যাডলফ বিশ্বাস। চেহারার মধ্যে ইন্দো জার্মান ছাপ স্পষ্ট। ভদ্রলোক একদিকে একক একটা সভায় বসেছিলেন। ক্লান্তির ছাপ প্রকট হয়ে রয়েছে। চোখের ভাষায় কেমন যেন সন্ত্রাসের ছায়া।
সামনে এক প্যাকেট ক্লাসিক পড়েছিল। ভদ্রলোক কারোর সঙ্গে কথা না বলে নীরবে সিগারেট খেয়ে যাচ্ছিলেন। পামেলাকে আজ খুব হাসি খুশি লাগছিল। ওকে দেখে মনে হচ্ছিল ও যেন আবার প্রাণ ফিরে পেয়েছে। মজলিসে ছিল ইন্দ্রাণী, দীপু, নীল আর বিকাশ তালুকদার। নন্দিনী আজ হোস্ট। সে আর পামেলা রান্নাঘরেই বেশি ব্যস্ত। অবশ্য মধ্যমণি নীল। চায়ের কাপে চুমুক দিতে দিতে নীল বলল, বিকাশবাবু, আপনি খুব উসকুস করছেন দেখছি। ফেরার ব্যস্ততা আছে নাকি? না মশাই, আজ গিন্নিকে বলে এসেছি একটু দেরি হবে, আমার জন্য যেন চিন্তা না করে। সে কি? দীপুর ফুটকাটা ব্যারাম শুরু হলো। দাদার চাকরি তো প্রায় 35 বছরের, তার মধ্যে বৌদি ঘরে এসেছেন কম করে 25 বছর। তা এতদিনও বৌদি বুঝলেন না যে তার এই স্বামী দেবতাটি ঘরে ফেরার কোনো ঠিক ঠিকানা থাকে না, আর থাকবেও না। এত নতুন করে বলার তোর কিছুই নেই। বিকাশ কিছু বলতে যাচ্ছিলেন, নীলই দীপুকে থামিয়ে দিল। ইতিমধ্যে নন্দিনী, পামেলা আর সঙ্গে মায়া বলে একটি ছোট কাজের মেয়ে খাবার নিয়ে এলো। বিকাশ বললেন, ম্যাডাম এসব কি করলেন বলুন তো? না না, এ তো অন্যায়। দীপু তুমি বলো, এত কি খাওয়া যায়? চানা বাটোরা, দই বড়া, পনির কোরমা, পটলের এটা কি যেন, তারপর আবার লাড্ডু, বরফি, কাজু সন্দেশ, ও বাবা, আবার পেস্তা মালাই। ম্যাডাম আপনি কি নর্থ বেঙ্গলি নাকি বলুন তো? নন্দিনী হাসল। বিকাশের দিকে চামচ আর কফি ট্রে এগিয়ে দিয়ে বলল, মাঝে মাঝে নিরামিষ খাওয়া উচিত, ওতে শরীর আর মন দুটোই ভালো থাকে। কারেক্ট, আমি ঠিক করেই রেখেছি। রিটায়ারমেন্টের পর একেবারে ভেজ, ননভেজ বাড়িতে ঢোকাবই না। বৌদি জানেন? জানাতে হবে, শুধু জানালেই হবে না, কনভিন্স করতে হবে। সে ম্যানেজ হয়ে যাবে। নিন আপনারা সবাই শুরু করুন, নিন আপনারা সবাই শুরু করুন। হ্যাঁ, শুরু করুন। আমরা এখানে কেন এসেছি তা তো গৌণই হয়ে গেল। নীলদা, শুরুটা তুমিই করো। আজ আমি নই, বিকাশ তালুকদারই বলবেন। নিন অফিসার, শুরু করুন। বিকাশ ধাই করে খাবার টাবার ফেলে উঠে পড়েন। এ কি, উঠে পড়লেন কেন? কিছুই তো খেলেন না। আর খাওয়া? নীল ব্যানার্জি উপস্থিত থাকতে আমাকে যদি তদন্তের ফলাফল জানতে হয়, তাহলে সেই তদন্ত নীল ব্যানার্জিকে আবার নতুন করে করতে হবে। না সাহেব, ওটা আপনিই করুন। কেন অধমকে এতগুলো মহিলার সামনে অপদস্থ করছেন বলুন তো? তার উপর আজ আমাদের নতুন একজন গেস্ট আছেন, অবশ্য উনিও কিছু বলবেন ওনার রেয়ার এক্সপিরিয়েন্স নিয়ে, বুঝলেন কি না? অ্যাডলফ কিন্তু কোনো রিয়াক্ট করে না। সে খাবার ছোঁয়ও নি, কেবলই সিগারেট খেয়ে চলেছে, প্রায় চেইন স্মোকারের মতো। নীল বিকাশকে আর কোনো ধন্দে না ফেলে বলতে শুরু করলো, এটা একটা টোটালি ফ্রড কেস। আমি পুরোটা বলছি না, গোটা ব্যাপারটা আপনারা সবাই শুনেছেন। আসলে এত কিছু ঘটতো না। ঘটল জার্মানি থেকে মিস্টার অ্যাডলফ বিশ্বাস এখানে এসে তার বাবা রামানুজ বিশ্বাসের সামনে দাঁড়াতেই। হঠাৎ কথা থামিয়ে নীল অ্যাডলফের দিকে তাকিয়ে বলল, মিস্টার বিশ্বাস, ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমি অনুমানে অনেক কিছুই দেখেছি। এবার আপনি আমার কয়েকটা প্রশ্নের জবাব দিয়ে আমার অনুমানকে সম্মান দিন। অ্যাডলফ মুখ তুলে নীলকে দেখল। অ্যাডলফের চোখের তারা নীল, গায়ের রংটাও চড়া সাদা, অর্থাৎ মায়ের চোখ আর রং দুটোই পেয়েছে বাই বার্থ। তবে মুখের গঠন রামানুজ বিশ্বাসের মতো, এবং সেটা সুচরিতা দেবী নিজেই স্বীকার করেছিলেন। অ্যাডলফ এবার সবার দিকে তাকালো, তারপর ভাঙা ভাঙা বাংলায় বলল, আমার কাছে এখন সবকিছুই অ্যাস্টনিংস লাগছে। আমি ইন্ডিয়ায় আসিয়াছিলাম only to see my father. শুধু দেখার জন্য? আর কোনো উদ্দেশ্য ছিল না? Yes, I can't deny it. আমার ফাদারের স্টোরি আমি আমার মাদারের কাছ থেকে many times শুনেছি। ফাদারের জন্য আমাদের ভেরি ভেরি কার্ড হতো। বড় হয়ে আমি জেনেছিলাম কি আমার মা ইন্ডিয়ান হাজব্যান্ডকে বিয়ে করার পর বয়কটেড হয়ে গিয়েছিল। সো তিনি আমার ফাদারকে ডিভোর্স দেন and she married again. After that, my father left Germany, came back to India, and he married again. তবে সত্যি কথা বলতে কি, আমার সঙ্গে আমার ফাদারের কোনোদিন দেখা হয় নাই, not even in Germany. I was then so little that I couldn't even remember his face. But আমার মাদারের সেকেন্ড ম্যারেজ খুব খারাপ ছিল। লোকটা একদম ব্যাড ম্যান, ড্রাঙ্ক অ্যান্ড থিফ।
He regularly tortured my mother, so my mother wanted to get rid of him. কিন্তু God disposed her well. She died by cancer. মৃত্যুর আগে আমার মা আমাকে আমার ফাদারের কথা বলেন। উনি দুটো ছবি দেন, সেখানে পামেলাও ছিল। মাদার মৃত্যুশয্যায় থাকতে থাকতে আমায় বলে যান ইন্ডিয়ায় গিয়ে যেন আমার ফাদারের সঙ্গে আমি দেখা করি। উনি খুব জেনারেস হার্টের মানুষ। আচ্ছা, মিস্টার রামানুজ বিশ্বাস আপনাকে চিনতে পেরেছিলেন? ও স্যার, সে এক প্যাথেটিক সিন। উনি তখন খুবই অসুস্থ ছিলেন, তবুও আমি তাকে চিনতে পেরেছিলাম। আমার কাছে ছবি ছিল, ওনার ফেসের সঙ্গে আমার ফেসের বহু মিল আছে। ওনার কোনো অসুবিধা হয়নি? নো, প্রথমে উনি আমার কাছ থেকে ছবি নিলেন, তারপর অনেকক্ষণ কাঁদলেন, তারপর আমার হাত দুটো চেপে বলেছেন, লেট লেট মাই ডিয়ার সন, I have already heard the call of my destiny. My days are numbered. তোমাকে একমাত্র পরিচয় ছাড়া কিছুই দিতে পারবো না। Trust me, from then I become his well-wisher. এরপর শুনলাম ওনার কিডনির ট্রাবলের কথা, ডায়ালিসিসের কথা, but the treatment was very much expensive. So we decided to sell out some of his unused property, and with his permission, আমি একজন মেন্স প্ল্যানের সঙ্গে মেট করি। হাউ? আপনি এখানে এসেছেন মাত্র কয়েকদিনের জন্য। আপনার পক্ষে তো কোনো দালালের সন্ধান পাওয়া সম্ভব নয়। There are so many newspapers in this country. With the help of Pamela, I went to newspaper offices and inserted several ads to several papers. তারপর তো সমরেন্দ্র ঘোষ আমার সঙ্গে মেট করে। ওকে নিয়ে যাই ফাদারের কাছে, সব কথাবার্তা হয়, and that very person took me to Mr. অমর ঘোষ, a promoter. অমর ঘোষের সঙ্গে এর আগে আপনার কোনো পরিচয় ছিল না? How could it possible? To me, yet India is a foreign country. বেশ, তারপর? অমর ঘোষের সঙ্গে আমার এবং আমার ফাদারের কথাবার্তা হয় ডিরেক্টলি। উনি কি আপনাদের বাড়িতে এসেছিলেন? Oh, sure. Why not? And I must, so he was a man of word. হ্যাঁ, এইখানেই আমাদের সমস্যা জটিল হয়ে গেছে। অমর ঘোষের সঙ্গে আপনার কি কথা হয়? সে সময় ওখানে কে কে ছিলেন সেটাই বলুন। উনি 25 লাখে ফাইনাল করেন, যদিও আমরা বেশি চাইছিলাম, but 25 was the final price. টাকাটা কি ক্যাশ ট্রানজাকশন হয়েছিল? এত টাকা চট করে কেউ ক্যাশ হ্যান্ডেল করে না, কিন্তু my father insisted on cash payment, and অমর ঘোষ তা এগ্রি করলেন। So এসব কথাবার্তা ফাইনাল হয়েছিল কবে? I can still remember that day. It was 25th of that month. তারপর? আমি আগেই বলেছি, অমর ঘোষ was a perfect man. উনি 26 তারিখ ব্যাংক থেকে ক্যাশ তোলেন, তারপর 27 তারিখ আমাদের বাড়ি আসেন, এবং মিস্টার ব্যানার্জি একটু আগে জিজ্ঞেস করেছিলেন ডিলের সময় আর কে কে ছিলেন। আমি ছিলাম, মিসেস বিশ্বাস ছিলেন, সমরেন্দ্র ঘোষ ছিল, আমার ফাদার ছিলেন, আর ছিলেন আমার কাজিন মিস প্রার্থনা দেবী। টাকা আপনি গুনে নিয়েছিলেন? ইয়েস, সবই ছিল 500,000 টাকার বান্ডেল, ভেরি ফ্রেশ কারেন্সি নোট ফ্রম ব্যাংক। সেই দিনই কোর্ট পেপারের উপর অর্থপ্রাপ্তি সই করা হয়? ইয়েস, সেখানে সই করেছেন মিস্টার বিশ্বাস, ম্যাডাম বিশ্বাস, অ্যান্ড আই মাইসেলফ, as I am his legal son. By the way, এইখানে একটা কথা বলে রাখি, মিস্টার রামানুজ বিশ্বাস কোর্ট পেপারে আমাকে তার একমাত্র লিগাল সন হিসেবে স্বীকৃতি দিয়েছিলেন। দ্যাট পেপার বিলংস টু মি, এবং সাক্ষী হিসাবে সাইন্ড বাই মাই স্টেপ মাদার মিসেস সুচরিতা বিশ্বাস। প্রার্থনা দেবীকে কোনো সই করতে দেওয়া হয়নি? নো, শি ওয়াজ নান অফ আস বাই ব্লাড রিলেশন। তারপর কি হয়? ঠিক হয় পরদিন কোর্টে গিয়ে রেজিস্ট্রি হবে, এবং সেটাই হয়। কিন্তু অতগুলো টাকা? সেটা ফাদারের লোহার সিন্ধুকে রেখে দেওয়া হয়। কিন্তু কি? পরদিন ভোরবেলায় অমর ঘোষ বাই ফোন খবর পাঠান উনি নতুন করে ডিমান্ড ড্রাফট পাঠাচ্ছেন, কারণ সেই দিন ওর অনেক টাকার ক্যাশের দরকার। আর ইউ শিওর ফোনটা অমর ঘোষ করেছিলেন? নট শিওর,
বিকজ আই নেভার হার্ড হিজ ভয়েস অন ফোন। তবে সেই ভয়েস বলেছিল সে অমর ঘোষ। মানা যাচ্ছে না। ওয়াই অবজেকশন মিস্টার? আপনি বলছেন অমর ঘোষ 27 তারিখে নগদ 25 লক্ষ টাকা দিয়ে গিয়েছিলেন, ভালো কথা, কিন্তু পরের দিন ওনার যে কোনো কারণে হোক ক্যাশ টাকাটা দরকার হতে পারে। তা সেই টাকার জন্য উনি কেন ড্রাফট দিয়ে যাবেন? কারণ ড্রাফট করতে তো তার ক্যাশ টাকাই লেগেছে, অথবা পে ইওর সেটেল চেক কাটাতে হয়েছে। দরকার কি? ওনার প্রয়োজনের জন্য উনি টাকা খরচ করে ড্রাফট না করে ব্যাংক থেকে ক্যাশ টাকা তুলেই সমস্যা মেটাতেন। না না অ্যাডলফ সাহেব, এটা মানা যায় না। ইউ আর কারেক্ট মিস্টার। পরের দিন সকালে সমরেন্দ্র ড্রাফট নিয়ে এসে আমার বাবাকে বলেছিল অমর ঘোষের খুব টাকার দরকার, তাই উনি ক্যাশটা তুলে নিয়ে ডিমান্ড ড্রাফট দিচ্ছেন। রামজানবাবু যেন নগদ টাকাটি ফেরত দেন। না, ঠিক মানা যাচ্ছে না। তা শুনে আপনার বাবা কি বলেছিলেন? আমাকে আর মিসেস বিশ্বাসকে ডেকে জিজ্ঞাসা করেছিলেন কি করা যায়, তো আমরা ওকে ড্রাফট নিয়ে ক্যাশ ছেড়ে দিতে বলি। ক্যাশটা কার হাতে দেওয়া হয়েছিল? আমাদের সেদিন রেজিস্ট্রি অফিসে যাওয়ার কথা, তাই মিস করের হেফাজতে টাকাটা রেখে দিই এবং বলে দিই অমর ঘোষের চিঠি নিয়ে তাকে যেন টাকার ব্যাগটা দিয়ে দেওয়া হয়। আমরা ড্রাফট দুটো সযত্নে লকারে তুলে রেখে চলে যাই। ড্রাফট আর ক্যাশের ব্যাপারটা কি আপনারা মিস্টার ঘোষকে বলেছিলেন? নো স্যার, উনি টাকার বদলে ডিমান্ড ড্রাফট দিয়েছিলেন। ইট ওয়াজ অলমোস্ট সেম অ্যাজ লিকুইড মানি, তাই রেজিস্ট্রি অফিসে টাকা এক্সচেঞ্জ করার কথাটা জিজ্ঞাসা করা হয়নি। ড্রাফটটা এনেছিলেন কে? সমরেন্দ্রবাবু। ক্যাশটা নিয়ে গেছিলেন কে? সম্ভবত কেউ না। তার মানে অমর ঘোষ অ্যাকচুয়ালি কোনো লোক পাঠাননি, নট ইভেন ড্রাফট। এত ডেফিনিট হচ্ছেন কেন? আমি তো মূর্খ নয়, ব্যাংকিং এর ব্যাপারে আমার সামান্য নলেজ আছে। একজন ভদ্রলোক থাকেন কলকাতায়, তিনি কেন কলকাতা থেকে বেশ কিছু দূরে প্রায় সুবারবান বলা যায় সেখানকার কোঅপারেটিভ ব্যাংকের কাছ থেকে ডিমান্ড ড্রাফট করবেন? হ্যাঁ, তাছাড়া সময় বা কখন পেলেন? নো, ইট ওয়াজ অ্যাবসার্ড। এবং রেজিস্ট্রি অফিস থেকে যখন বাড়ি ফিরে আসি তখন জানতে পারি অমর ঘোষের লোক টাকার ব্যাগ নিয়ে চলে গেছে, কিন্তু অমর ঘোষের কোনো চিঠি ছিল না। সবকিছু আমার মাথায় তালগোল পাকিয়ে যাচ্ছিল। সারাক্ষণ রেজিস্ট্রি অফিসে থাকা সত্ত্বেও অমর ঘোষ একেবারের জন্য কিন্তু ক্যাশের বদলে ড্রাফট প্রসঙ্গ তোলেননি। এটাও আমার একটা খটকা ছিল। বেশ, তারপর কি হলো? আমি প্রটেস্ট করি যখন 5-6 দিন পর আমাদের ব্যাংক জানালো ওই 25 লক্ষ টাকা ড্রাফট নকল, জালি। আমি সঙ্গে সঙ্গে অমর ঘোষকে ফোন করি। তিনি জানান তিনি কোনো ড্রাফট পাঠাননি, যে ড্রাফট এনেছিল সেই সমরেন্দ্র খোঁজ করে, কিন্তু সেও যেন ভ্যানিশ হয়ে গিয়েছিল। আমি তখন বেশ একা, কারণ বোথ দ্য লেডিস আমাকে মোটে লাইক করতেন না। আর আমি যখন রেগুলার প্রেসারাইজ করতে শুরু করলাম তখন প্রার্থনা দেবীর সঙ্গে আমার একটা বচসা হয়। কি বচসা? প্রার্থনা দেবী আমাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলেন। তিনি জানান আমার জন্যই নাকি তাদের 25 লক্ষ টাকা লস হয়ে গেছে। মা আর বোনজি জানান আমি যেন 70 ও বাড়ি ছেড়ে চলে যাই, নইলে তারা পুলিশ বা পাড়ার মস্তান দিয়ে আমাকে ঘুম করিয়ে দেবেন, এমন জায়গায় পাঠিয়ে দেবেন যেখান থেকে আর কোনোদিনও আমি সানলাইট দেখতে পাবো না। অ্যান্ড দে ডিড দ্যাট। ওরা আমাকে কায়দা করে একটা অন্ধকার কূপের মধ্যে ফেলে রেখে দিয়েছিল উইথ দ্য হেল্প অফ দ্যাট ব্লগার সমরেন্দ্র। সারাদিনে একবার খাবার দিত। খাবারটা কে দিত? দ্যাট ইয়াং লেডি। প্রার্থনা করো, উইচ আই কান্ট এক্সপেক্ট ফ্রম আ লেডি। অর্থম অনর্থম বলে একটা কথা আছে। সব মিলিয়ে প্রায় 1 কোটি টাকার মতো সম্পত্তি। বাঁকুড়ার জমি আর বাড়ি তো প্রায় জলের দামেই বিক্রি হয়েছে। ওটারই তো 50 লক্ষ টাকার মতো দাম। সমরেন্দ্র এখান থেকেও মোটা নিয়েছে, অমর ঘোষের কাছ থেকেও, আর নিয়েছে প্রার্থনা করের কাছ থেকে 50,000 টাকা। এত টাকা কেন? নকল ড্রাফট আর চেক জোগাড় করতে দেওয়া, অ্যাডকে অন্ধকূপে ঢুকিয়ে দেওয়া, আর সমস্ত ব্যাপারটাই মুখ বন্ধ রাখা। অবশ্য মুখ বন্ধ রাখার জন্য মাঝে মাঝেই টাকার জোগাড় করতে হচ্ছিল ওই 2 মহিলাকে। অর্থাৎ সুচরিতা দেবীও এর মধ্যে যুক্ত? এবার মহিলা কণ্ঠ, ইন্দ্রাণীর। উত্তর দেয় নীল। হ্যাঁ ইন্দ্রাণী, টাকা বড় সর্বনাশ বস্তু ওটা। থাকলেও তুমি কাঁদবে আর না থাকলেও তুমি কাঁদবে,
প্রার্থনার অবস্থা হয়েছিল কাতবাড়ির মতো। সে জানত যে বুড়ো বুড়ি মরলে সবকিছু তার, আর অ্যাড না এলে বা না থাকলে সেটাই হতো। এরপর কি আর অ্যাডকে বাঁচিয়ে রাখা যায়? কিন্তু 6 মাস তো বাঁচিয়ে রেখেছিলেন। ওইভাবে মানুষ বেশি দিন বাঁচে না। অ্যাডলফ অন্ধকারে এবং অনাহারে মারা পড়ত। তারপর ওই ঘরেই ওর সমাধি হতো। সেজন্যই মির্জা গালিব যখন বলেছিল তার সঙ্গে 1 মাস আগে দেখা হয়েছে অ্যাডলফের, তখন মাসি আর বঞ্জি তারা সমরেন্দ্রকে কেন বিশ্বাস করবে? তারা তো জানে মির্জার সঙ্গে অ্যাডলফের দেখা হওয়ার কোনো সুযোগই নেই। এবার আমি বলি। দাদা বলবেন? বলুন দাদা। এবার দীপুর দিকে কটমটিয়ে তাকিয়ে মুখ ফিরিয়ে বিকাশ বলতে শুরু করলেন। বাড়িতে ঢুকতে দিতে তো প্রথমে ওদের খুব আপত্তি, তারপর যেই সার্চ অর্ডার দেখালাম ব্যাস। প্রার্থনা অবশ্য সমরেন্দ্রকে ফোন করতে চেয়েছিল, কিন্তু তাকে পাবে কোথায়? সে তো তখন লালবাজারে পেঁদানি খেয়ে সব স্বীকার করে দিয়েছে। বিকাশ দা, এবার সংক্ষিপ্ত করুন। হ্যাঁ, সেই ভালো। সার্চ ওয়ারেন্টের নিট রেজাল্ট। মাটির নিচে অন্ধকার তস্য অন্ধকার স্যাঁতস্যাঁতে ঘরে অ্যাডলফ গোঙাচ্ছিল। সারাদিন একবার খেতে দিতে যেত প্রার্থনা। কিন্তু উনি যদি মারা যেতেন? মিস্টার ব্যানার্জি তো বলেই দিলেন সমরেন্দ্রই সব ব্যবস্থা করত। ওজা ঘর শাবল চালালেই মাটি উঠে আসবে। একটা বডি চাপা দিতে আর কতই বা মাটি লাগবে। সব প্ল্যান ঠিক হয়েই গিয়েছিল। আমি কটা প্রশ্ন করব নীলদা? বল। রামানুজ বিশ্বাসের চিঠি, এবং সেটা অতদিনে বাদেই বা কেন পাওয়া গেল? 2, রামানুজ বিশ্বাসের মৃত্যুটা কি স্বাভাবিক, এবং সেটা কবে ঘটেছিল? 3, রামানুজ বিশ্বাসের চিঠিটা তবে কার হাতের লেখা? এবং 4, বাঘমুখো ব্যাপারটাই বা কি? আর সবশেষে 5, টাকাটা বর্তমানে কোথায়? খুব সংক্ষেপে বলি, রামানুজের চিঠি রামানুজের লেখা নয়, ওটা প্রার্থনার লেখা। প্রার্থনার হাতের লেখার নমুনা তো আমাদের কাছে ছিলই, এবং হ্যান্ডরাইটিং এক্সপার্ট ওই একই কথা বলছেন। অতদিন বাদে পাবার কারণ অনেকগুলো গর্হিত কাজ করতে হয়েছিল। 1 নম্বর, টাকা গায়েব। 2 নম্বর, অ্যাডলফকে হাফিস। আর 3 নম্বর, ড্রাফট রিটার্নের ধাপ্পা। তাই সময় নেওয়া হয়েছিল 6 মাসের। তো 2 নম্বর উত্তরটা আগেই দিয়েছি, ফেলিওর অফ করোনারি রেসপিরেশন। যেদিন খবর পাওয়া যায় যে ড্রাফট বাউন্স করেছে, তার পরদিনই রামানুজ বিশ্বাস হার্ট অ্যাটাকে মারা যান। ওনার হাই সুগার ছিল। এবার তোর প্রশ্ন, বাঘমুখ রহস্যটা কি? ওটা সমরেন্দ্রের মজা করা। এতদিন সমরেন্দ্র কিছু টাকার বিনিময়ে অমর ঘোষের 5 ফরমাস থেকে শুরু করে দালালিও করেছে। হঠাৎ সমরেন্দ্রের কেন মনে হয়েছিল যে 25 লক্ষ টাকার ফ্রডিং ব্যাপারটা নিয়ে অমর ঘোষ আর তার বউকে খানিকটা ভয় পাওয়ানো যাক। কারণ ওরা যতই টাকা দেওয়ার ব্যাপারে নিশ্চিত থাকুক না কেন, একটা সত্যি যদি দিনের পর দিন মিথ্যা বলে প্রচার করা যায়, সেটা এক সময় প্রায় মিথ্যেই হয়ে যায়। এই ভয় দেখানোর পর আসতো টাকার প্রশ্ন, ব্ল্যাকমেলিংয়ের প্রশ্ন। আগেই বলেছি, সমরেন্দ্র লোকটা অনর্ভুক, খাবার না খেয়ে থাকতে পারবে, কিন্তু টাকা না পেলে ও চুরি ডাকাতি খুন সবকিছুই করতে পারে। অর্থের জন্য পারে না এমন কোনো কাজ নেই। তোর শেষ প্রশ্ন, টাকাটা কোথায়? এই তো মাসি আর বঞ্জির হেফাজতে। আইন মতো শাস্তি তো হতেই পারে, প্রতারণা এবং গুম করা, অ্যাটেম্পট টু মার্ডার। তবে সবটাই নির্ভর করছে অ্যাডলফ বিশ্বাস কি অভিযোগ আনেন তার ওপর। কি মিস্টার বিশ্বাস, কিছু ভাবলেন? ওরা বেরিয়ে যাওয়ার পর সামান্য কিছু সময়ের নীরবতা নেমে আসে। তারই মধ্যে হঠাৎ, নীলদা, একটা ব্যাপার কিন্তু মাথায় ঢুকছে না, ক্লিয়ার করবে? ও শিওর, বলো কি তোমার কোয়ারিজ? প্রার্থনা টোটালি এই ষড়যন্ত্রের সঙ্গে লিপ্ত, অর্থাৎ নাটের গুরুনি সেই। তাহলে সে কেন আগে ভাগে তোমার কাছে এলো? জলঘোড়া করে শেষ পর্যন্ত ফেসেও গেল। মনস্তত্ত্বটা কিন্তু ঠিক বুঝলাম না। প্রতিটা অপরাধী নিজেকে আড়ালে রাখতে চায়, তা একটা অ্যালিবাইও তৈরি করে রাখে। প্রার্থনাও সেই রকমই করতে চেয়েছিল। পুলিশ বা গোয়েন্দার নজরটা অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্যই নিজেই আগেভাগে আমার কাছে চলে এলো। জানাতে চেয়েছিল তারা সামহাউ চিটেড এবং বিপন্ন। প্রার্থনা ধারণা করে নিয়েছিল যে পুলিশ তাকে সন্দেহের বাইরে রেখেই খোঁজাখুঁজি শুরু করবে। একটা প্রবাদ আছে না, চোরের মায়ের বড় গলা?
লোকের নজর অন্যদিকে ঘোরানোর একটা ফিকির। এক্ষেত্রে প্রার্থনার ভুল এটাই, জল ঘেটে পাকটা তুলে আনলো নিজেই। প্রার্থনা যদি ভালো মানুষ সেজে আমার কাছে না আসতো তাহলে প্ল্যান মাফিক সবই হয়ে যেত, আর কিছুদিন থাকলে অ্যাডলফও মারা যেত, কসবার বাড়িও বিক্রি হয়ে যেত। মাসি বঞ্জি দেদার টাকা নিয়ে সুখেই থাকত। পামেলা হারাতো তার প্রেমিককে, আর নেপোই সারা জীবন মাসি বঞ্জিকে ব্ল্যাকমেল করে দই খেয়ে যেত। টুপিটা মাথায় চাপালেন বিকাশ তালুকদার। সাধে কি বলেছি অত বুদ্ধির গলায় ধরি না ব্যানার্জি সাহেব, আমি এবার যাই। হ্যাঁ মাসিমা, থুরি বৌদি ওদিকে একাই রয়েছেন। চুপ ছোকরা, বৌদির কথা তোমার না ভাবলেও চলবে। আচ্ছা, গুড নাইট এভরিবডি, গুড নাইট। জুতোর শব্দ তুলে বিকাশ তালুকদার বেরিয়ে গেলেন। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, আর কীরকম লাগলো সেটি কমেন্ট করে জানাবেন। আমরা আপনাদের মধ্যে থেকে একটি কমেন্ট পিন করে দেব। এই রকম গোয়েন্দা গল্প আর অ্যাডভেঞ্চার গল্প আমরা প্রায় নিয়ে আসি। আমাদের চ্যানেলটি ঘুরেও আসতে পারেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা একান্ত কাম্য। ধন্যবাদ।